স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে ইশরাত জাহান। নির্বাচন দিলে দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে তা আর হবে না। এখন চলছে বাঁচা মরার লড়াই, গণতন্ত্রের লড়াই। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা পাড়ের ৫ জেলার ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক ৪৮ ঘন্টার কর্মসূচি উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর উত্তরাঞ্চল। খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিশেছে নাব্য হারিয়ে তিস্তার বুকে জেগে ওঠা ধুধু বালু জ্বরে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের মানুষের সমাগম হয় এখানে। সমাবেশে ফখরুল বলেন, ভোট করার কারণ একটাই, সংসদে জনগণের কথা বলতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান জানান ফখরুল। বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানি, সীমান্ত হত্যা ও বড় দাদার মতো আচরণ বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আমাদেরকে সেখানকার এখনকার পরিস্থিতি জানাবেন, খবরাখবর জানাবেন, কি অবস্থা সেখানে, কি কি কর্মসূচি এখন চলছে? ইরশাদ, এখন থেকে ঠিক ২০ মিনিট আগেই কিন্তু যে আলোচনা সভা যেটি ছিল সেটি শেষ হয়েছে। নেতাকর্মীরা সেখান থেকে চলে গেছেন। সাধারণ যারা আন্দোলনকারী এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, নানাভাবে তিস্তা দ্বারা ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত মানুষরা কিন্তু এখন পর্যন্ত এই কর্মসূচি স্থলে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এরপরেই কিন্তু গ্রামীণ যে খেলাধুলা রয়েছে সেই খেলাধুলাগুলো শুরু হবে এবং তিস্তাকে ঘিরে বেশ কয়েকটি নাটক নির্মাণ করা হয়েছে, সিনেমা করা হয়েছে। সেই নাটিকাগুলো কিছুক্ষণ পরে প্রদর্শিত হবে। এছাড়াও নানান ধরনের গান রয়েছে, সেই গান বাজনাগুলো কিন্তু এখন হবে। অর্থাৎ তিস্তা নদীকে কেন্দ্র করে বিনোদনের একটি উপসর্গ তৈরি করে সেটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে শুরু হবে। আমরা দেখছি যারা সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এতক্ষণ ধরে যারা আলোচনা সভা শুনছিলেন, তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছেন। তবে যারা কেন্দ্রীয় নেতা এবং জাতীয় নেতা এসেছিলেন বিএনপির নির্বাহী কমিটি, তারা এরই মধ্যে চলে গেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার বক্তব্যে ভারতের কড়া সমালোচনা করে ৩টি বিষয় উত্থাপন করেছেন, বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি চুক্তি এবং একই সাথে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করার জন্য শেখ হাসিনাকে ফেরতের বিষয়েও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। এবং তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চান, কিন্তু বাংলাদেশের মানুষের যে শত্রু তাকে দিল্লিতে রাজকীয়ভাবে রেখেছেন, এজন্য কিন্তু তিনি কড়া সমালোচনাও করেছেন। এবং এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি যেটি বলছিলেন যে ভারতের উজানে, অর্থাৎ বাংলাদেশের উজানে ভারত সেখানে ৩৮টি বাঁধ দিয়ে তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে এবং সেখানে তারা জলবিদ্যুৎ প্রকল্প, কৃষিকাজের জন্য পানিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। অথচ ভাটির দেশ দীর্ঘ সময় ধরে এই তিস্তাতে আক্রান্ত হয়ে এখানকার জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি এবং মানুষ তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। তো তারা সকলেই কিন্তু ভারতের সমালোচনা করেছেন এবং অন্তর্বর্তী সরকারকে বলেছেন যে তারা যেহেতু নিরপেক্ষ সরকার দাবি করে, কিন্তু ভারতের সাথে কথা না বলে চুপ থাকলে চলবে না। তাই অন্তর্বর্তী সরকারকেও ভারতের সাথে কথা বলে শক্ত কূটনৈতিক চাপ বৃদ্ধির মধ্য দিয়ে তাদের পানির যে রাজ্য হিস্সা সেটি আদায়ের কিন্তু তাগিদ দিয়েছেন। এবং পাশাপাশি যে বিষয়টি বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগের কথা বলেছেন এবং নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে জনগণের ক্ষমতা তাদের মধ্যে হস্তান্তরের তাগিদ দিয়েছেন মির্জা ফখরুল। তো এর সাথে এখন পর্যন্ত এখানে আলোচনা সমাবেশ শেষ, মানুষজন আছেন, কিছুক্ষণ পরে হয়তো পরবর্তী কর্মসূচি শুরু হবে। ইশরাত, ধন্যবাদ মাজেদ মাসুদ। উচ্চ আদালতের নির্দেশে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা
প্রত্যাহার করেছে আদালত। দুপুরে তারেক রহমানের আইনজীবী আব্দুর রশিদ মোল্লা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের আদালতে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন গ্রহণ করে। কেবল তৌহিদি জনতা নয়, মবের নামে যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গত 6 মাসে দুর্নীতি অনেক কমে আসলেও তা সহনীয় পর্যায়ে না। অন্তর্বর্তী সরকারে কেউ দুর্নীতিতে যুক্ত হলে তা প্রকাশ করতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে আয়োজন করা হয় প্যারেডের। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে দেয়া হয় পদক। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। এ সময় মব জাস্টিস নিয়েও কথা বলেন উপদেষ্টা। হুঁশিয়ারি দেন বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নয়, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এর আগে ইনভেস্টিগেশন করো, যদি এর সত্যতা পাওয়া যায় আমরা অবশ্যই তার ক্ষেত্রে অ্যাকশন নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, সম্প্রতি অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা 53 বছরেও করা হয়নি। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে জুলাই শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তাদেরকে সনদের পাশাপাশি এককালীন 30 লাখ এবং মাসিক 20,000 টাকা পর্যন্ত আজীবন সম্মানী ভাতা দেওয়া হবে। চলতি সপ্তাহে এই সংক্রান্ত জুলাই নীতিমালা এবং অধিদপ্তর থেকে হতে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পরে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, যারা আহত হয়েছেন তাদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে সম্মানী ভাতা দেওয়া হবে। মুক্তিযোদ্ধা সংসদ দ্রুত পুনর্গঠন এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই সপ্তাহে অধিদপ্তর, আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ঢাকার উত্তরা এলাকায় প্রায় 200 লোক নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা ছিল সাবেক মেয়র আতিকুল ইসলামের। শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। শুনানি শেষে উত্তরায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আতিকুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি আগামী 9 মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করা হয়েছে। এর আগে সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের 5 নেতাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি হয়। এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। স্বল্প দামে কেবল চাল, ডাল ও পেঁয়াজ নয়, এবার পয়লা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি হবে। ঢাকায় 25টি জায়গায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় গাড়িতে করে ন্যায্য দামে এসব পণ্য বিক্রয় করবে। দুপুরে উপদেষ্টা ফরিদা আক্তার এসব তথ্য জানান। বলেন, আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ, ডিমের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে পয়লা রমজান থেকে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি করা হবে। ব্রয়লার মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ প্রতি লিটার 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় পাওয়া যাবে বলে জানান তিনি। যারা যারা সংশ্লিষ্ট প্রত্যেকেই চেষ্টা করছে যে কি করে রমজান মাসে দ্রব্যমূল্য একটা সহনীয় পর্যায়ে রাখা যায়। পয়লা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেসড ব্রয়লার,
ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস। সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। দেশে যতগুলো বিতর্কিত ঘৃণিত নির্বাচন হয়েছে তা করেছে প্রশাসন, আবার গ্রহণযোগ্য নির্বাচনগুলোও করেছে তারা, বললেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা বলেন। খাদ্য উপদেষ্টা জানান, রমজান মাসে 50 লাখ পরিবারকে 30 টাকা কেজি দরে 15 কেজি করে চাল দেওয়া হবে। সুষ্ঠুভাবে এই কার্যক্রম তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জানান, মার্চ ও এপ্রিল মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেওয়া হবে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে। এই দেশের জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। এবার জানাবো অমর 21 বইমেলার খবর। অমর 21 বইমেলার 16তম দিন আছে। অমর 21 বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা এবং সৌরভ আপা। শুরুতে যাচ্ছে সুলতানা স্বর্ণার কাছে। ইসরাত, আপনি বলছিলেন আজ বইমেলার 16তম দিন, অর্থাৎ ক্যালেন্ডারের পাতা কিন্তু বলছে বইমেলা প্রায় শেষের পথে। কিন্তু তবে এখন পর্যন্ত যদি বলি, আজ বইমেলায় কিন্তু আমরা তেমন লোক সমাগম এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। তবে লোক সমাগম লক্ষ্য করতে তেমন না পারলেও, তেমন ভিড় না থাকলেও, যেহেতু আজ সাপ্তাহিক কর্মদিবস, তাই কিন্তু আমরা বিকেলের পর অর্থাৎ যত সন্ধ্যা গড়িয়ে আসছে তত বেশি কিন্তু বইয়ের প্রেমীদের মাঠে আনাগোনা করতে দেখছি। সরওয়ার্দী উদ্যানে যেমন দেখছি, তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি বাংলা একাডেমি প্রাঙ্গণেও। এবং এ নিয়ে হয়তো বিস্তারিত সৌরভ আপা আপনাদের জানাবেন। তবে তার আগে আমি জানাতে চাই যে লেখকদের কথায়, আসলে যে লেখকদের সৃষ্টি এই বইমেলাতে প্রতি স্টলে স্টলে হাজারো হাজারো বইয়ের সাজানো, সেই লেখকদের সাথে কথা এবং সেই লেখক এবং প্রকাশকদের কথা। প্রথমেই আমরা আসলে যুক্ত হতে চাই, আজ দেলোয়ার হাসান রয়েছেন আমাদের সাথে, তার সাথে। এবং প্রথমে যদি আসলে ছোট্ট করে জানতে চাই, আপনার এবার কততম বই এলো, এবং বলছিলেন যে প্রতি বছরই আসলে আপনার বই আসে, সেই বইগুলো নিয়েও যদি একটু জানাতেন। এবার চাঁদনি পশর রাত নিয়ে আমার 9টি বই এসেছে, বা 9ম বই। আর এটা হলো আমার একক বই, সম্পাদনার বই আরও আছে। সেই ক্ষেত্রে এইটা হলো আমার একক 9ম বই, এবং এটি উপন্যাস। প্রতি বছরই আমার একটি করে বই মেলায় আসে, এবার এসেছে এই উপন্যাসটি। এটি আসার পিছনে আরও একটি কারণ ছিল। আমার বাড়ি নেত্রকোনা, আমার মা থাকেন নেত্রকোনা। প্রতি বইমেলায় মা নেত্রকোনা থেকে ঢাকা আসতেন আমার এই বইটির মোড়ক উন্মোচন করার জন্যে। কিন্তু গত বছর আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, ফলে এবার এই বইটি এখানে মেলায় আসলেও এই বইটির মোড়ক উন্মোচন করার মতো আমার কেউ নেই। আর আমি সেই ধারাবাহিকতায় প্রতি বছর একটি করে বই প্রকাশ করে থাকি, যে আমার মা আবারও হয়তো মেলায় আসবেন, কিন্তু এবার আমার মা নেই। আরও একটি বিষয়, আমি এবার সমরেশ মজুমদারের 4টি উপন্যাস নিয়ে সম্পাদনা করেছি। একটি উপন্যাস বেলা ও বেলার কথা, শেষ বেলার কথা, সেটি উৎসর্গ করেছি আমার মাকে। অবশ্যই। এবং মায়ের কথা যখন আসলে চলে আসে, বই মেলা নিয়ে প্রচুর স্মৃতির কথাও কিন্তু চলে আসে। আপনার এর আগের উপন্যাসগুলো নিয়েও যেমন জানতে চাই, তার পাশাপাশি বই মেলা নিয়ে মা ছাড়াও, মাকে নিয়ে স্মৃতির কথা তো বলেনি, এর পাশাপাশি আরও অন্য কোনো স্মৃতি থাকলে সেগুলোও জানতে চাই। বইমেলা নিয়ে বেশ অনেকটাই স্মৃতিবহুল। বিশেষ করে এই বইমেলা যখন বাংলা একাডেমি চত্বরে ছিল, সেখান থেকে চলে আসলো সোহরাওয়ার্দী মাঠে। একটা ছোট্ট গন্ডির থেকে আমরা বের হয়ে বিশাল একটি মাঠে চলে আসলাম। বিশাল একটি ক্যানভাসে আমাদের মেলা হচ্ছে, প্রচুর বই প্রকাশিত হচ্ছে। তার পাশাপাশি গল্প উপন্যাসের পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটদের বই প্রকাশিত হচ্ছে। তবে একটা জিনিস সত্য, যে পাঠক সেই হারে বাড়ছে না। এর অন্যতম কারণ
আমাদের লেখকরা সাধারণ পাঠকের মনের কথাগুলো তার সাহিত্যে স্থান দিতে পারতেছেন না, ফলে পাঠকরা সেই বইগুলা আর কিনতেছেন না। আর যদি স্মৃতির কথা বলেন, তো প্রতি বছরই মেলার মধ্যে একটা বা একাধিক স্মৃতি আমাদেরকে বহন করে নিয়ে চলে। এবং এই বই মেলা নিয়ে কিন্তু স্মৃতি সকলেরই থাকে। বই প্রেমী যারা আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু বই মেলা কেন্দ্রিক ভিন্ন ভিন্ন আসলে গল্প থাকে, এবং বই প্রেমীদের সেই মিলন মেলার সেই ভিন্ন গল্পের কথা আমাদেরকে শোনাবেন সহকর্মী বাপ্পা রয়েছেন, সৌরভ বাপ্পা রয়েছেন মেলার অপর প্রান্তে, তার সাথে যুক্ত হব। অমর একুশে বইমেলার 17তম দিন আজ, এবং এই 17 দিনে কিন্তু প্রায় 1,500-এরও বেশি বই প্রকাশিত হয়েছে, নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে, এবং দিনে দিনে পাঠকদের, দর্শনার্থীদের এবং বইপ্রেমীদের কিন্তু আমরা ঢল দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু প্রচুর ভিড় আমরা দেখছি মেলায়। দুপুর থেকেই, বিকেল থেকেই একটা ভিড় শুরু হয়ে গেছে। এখন কিন্তু ধীরে ধীরে যেহেতু অফিস ছুটির সময় হয়ে গেছে, ভিড় বাড়ছে। এবং মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে লেখক এবং প্রকাশকরা কি ভাবছেন আমরা এখন কথা বলবো। আমাদের সাথে আছেন লেখক এবং প্রকাশক হুমায়ুন কবির ঢালী, আমরা তার সাথে কথা বলছি। ঢালী ভাই, এই বই মেলায় আপনার কি কি বই এসেছে এবং মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি? এই মেলায় আমার দুটো বই এসছে। একটা হচ্ছে ভূত সমগ্র, বিভিন্ন সময় যে আমার লেখা, সেই লেখার সংকলন হচ্ছে ভূত সমগ্র। পাশাপাশি আরেকটা আমার মজার গল্প সিরিজ আছে, কাটুস কুটুস সিরিজ, সেই সিরিজের 8ম বই, কুটুস গেল আমেরিকায়। এই দুটো বই আসছে এই মেলায়, এবং আরো একটা আসার কথা, এখনো বুঝতে পারছি না যে আসবে কি আসবে না। কেমন সাড়া পাচ্ছেন আর পাঠকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এইবারের বই মেলায়? যারা পাঠক তারা তো আসবেই, যে কোনো পরিস্থিতিতে আসবে। মেলা নিয়ে যদিও পক্ষে বিপক্ষে নানা রকম কথা আছে, কিন্তু যারা পাঠক, যারা লেখক, যারা প্রকাশক, তাদের চিন্তা একটাই থাকে যে মেলায় আসবো, মেলা জমজমাট হবে, আমার বই বিক্রি করব, বই কিনবো। এবং লেখকরাও চিন্তা করে যে অটোগ্রাফ দেব, ফটোগ্রাফ দেব। এখন তো অটোগ্রাফের সাথে ফটোগ্রাফও যোগ হয়েছে। সব মিলিয়ে খারাপ না। সেই সাথে আমরা প্রথম দিক থেকে দেখছি এবার কিন্তু প্রথম দিন শুক্রবার থেকেই একটা ঢল নেমেছিল, তারপর কিছু কারণে একটু দুশ্চিন্তা ছিল পাঠকদের, যে নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছিলেন অনেকে। সেই পরিস্থিতিটা কি উত্তরণ ঘটেছে কিনা, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, এই কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা একটু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল, কিন্তু এই শুক্রবার এবং শনিবার দেখে মনে হলো যে না, যারা বইপ্রেমী তারা যত আতঙ্ক থাকুক তারা আসবেই, কারণ বইয়ের টান তাদের আতঙ্ককে দূর করে দেয়, এবং আতঙ্ক উপেক্ষা করে বই প্রেমীরা অবশ্যই আসবে, এবং আশা করি সামনের দিনগুলোতে আসবে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা আপনার জন্য, যেহেতু দুটি বই আপনার প্রকাশিত হয়েছে। এবং সেই সাথে এই বই মেলা থেকে আপনি বাংলা একাডেমি কর্তৃপক্ষ, মূলত যারা আয়োজক, তাদের কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা লেখক প্রকাশকদের পক্ষ থেকে? প্রত্যাশা একটাই, যাতে মেলাটা গোছানো হয়, এবং নানা রকমের যে হকারদের দৌরাত্ম্য এবার একটু লক্ষণীয়, এই দৌরাত্ম্য যাতে কমে, এবং কর্তৃপক্ষ যাতে তাদের নিয়ম নীতি অনুযায়ী মেলাটাকে পরিচালনা করে, এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। স্বর্ণা, দেখছিলেন আমরা কথা বলছিলাম লেখক ও প্রকাশক হুমায়ুন কবির ঢালীর সাথে, তিনি কিছু তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। এভাবেই কিন্তু লেখক এবং প্রকাশকরা এখনও আশা রাখছেন, এবং বাকি যে মেলার বাকি দিনগুলো আছে মেলা জমে উঠবে, এবং বই প্রেমীদের সমাগমে মেলা জমে উঠবে, এমন আশাই রাখছেন তারা। স্বর্ণা, এই মুহূর্তে বইমেলার এই প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। অবশ্যই বাপ্পা জানাচ্ছিলেন কিন্তু বইমেলায় লেখক এবং প্রকাশকদের আসলে প্রত্যাশার কথা। তার পাশাপাশি আমরা যখন যারা বইপ্রেমী এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারংবারই বলেছেন ভিন্ন ধর্মী, ভিন্ন প্রসঙ্গের বিভিন্ন ধরনের বইয়ের কিন্তু এবার তাদের চাহিদাটা অনেক বেশি। তবে বইমেলা এখনও চলছে, এবং আগামী 12 দিন এই বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ বইপ্রেমীদের পদচারণায় মুখরিত থাকবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছি আমরা সকলে। ইসরাত, আবারও চলে যেতে চাই আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ স্বর্ণা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময় সভার আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তৈরি করা স্বাধীনতা যুদ্ধের পরে সামগ্রিকভাবে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন তাহলে কি বলবে, কেমন দেশ চাই আমরা এমন একটা দেশ চাই যেই দেশের মধ্যে মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। কে সেটি? সে তার রাজনৈতিক অধিকার পাবে,
রাজনৈতিক অধিকারের গ্যারান্টি থাকবে এবং একই সাথে তার অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে। অর্থাৎ আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি করব, আমি আমার যোগ্যতা অনুযায়ী ব্যবসা করব, আমি আমার যোগ্যতা অনুযায়ী বেঁচে থাকবো এই সমাজে, এই দেশে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব সংক্ষেপে যদি আমরা দেখি তাহলে এটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য। হ্যাঁ, এটির সাথে স্বাভাবিকভাবে প্রসঙ্গক্রমে বৈষম্যহীন একটি বাংলাদেশ। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তবে সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই চলবে না, একই সাথে ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি একজন ভোটার, আমার যেরকম ভোটের অধিকার থাকবে, ঠিক একইভাবে আমি যাতে আমার ভোটটি সঠিকভাবে নির্ভয়ে আমি দিতে পারি এবং আমি দেওয়ার মাধ্যমে আমি আমার প্রতিনিধিকে বাছাই করে আনতে পারি, সেই অধিকারটিকেও নিশ্চিত করতে হবে। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি পৌরসভা হোক, সেটি উপজেলা হোক, সেটি জাতীয় পর্যায়ে হোক না কেন, ভোটের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভোট প্রদানের অধিকারকেও নিশ্চিত করতে হবে। এবং আমরা যদি এই অধিকারটি নিশ্চিত করতে পারি, অবশ্যই আমরা মানুষের পর্যায়ক্রমিকভাবে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারব। প্রিয় উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। আপনারা খেয়াল করে দেখবেন, যখন যখন এই দেশের উপরে স্বৈরাচার চেপে বসেছে, প্রতিটা সময়েই কিন্তু এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়া হয়েছিল এবং রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়ার ফলে স্বৈরাচার যেরকম বসেছিল, একইভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর উপরেও হুমকি চলে এসেছিল। কদিন আগের ঘটনাই আপনারা দেখেছেন। এখানে যারা অস্ত্রের জোরেই বলুন, পেশি শক্তির জোরেই বলুন, অন্য কারো আশীর্বাদেই বলুন, যারা বিগত 15 বছর ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় মানুষের অধিকার ছিল না বলেও একই সাথে আমরা দেখেছি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গিয়েছিল। বিভিন্নভাবে আমরা দেখেছি কিভাবে অন্য দেশের উপস্থিতি, বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে অন্য দেশের উপস্থিতি, অন্য দেশের নাগরিকদের উপস্থিতি এই দেশে আমরা দেখেছি কিভাবে তারা বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রেখে তারা তাদের স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। আজ থেকে 2.5 বছর আগে আমরা উপস্থাপন করেছি। এই 31 দফা আমরা যখন উপস্থাপন করেছি, তখন সংস্কার প্রস্তাব, এই 31 দফা অ্যাকচুয়ালি সংস্কার প্রস্তাব, কতগুলো ব্যবস্থার কি কি উন্নতি করা উচিত হবে দেশকে বা রাষ্ট্রকে মেরামত করার জন্য, দেশ বা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তারই এখানে বক্তব্য, সেই বক্তব্যগুলি এখানে তুলে ধরা হয়েছে। আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যে সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আন্দোলনে মাঠে ছিলেন, তাদের সাথে পরামর্শ ক্রমে আমরা যখন এই 31 দফা জনগণের সামনে উপস্থিত করেছি, তখন এর বাইরে অন্য কেউ কিন্তু কোনো সংস্কারের কথা তখন বলেনি। আমরা 2.5 বছর আগে আমরা বুঝতে পেরেছিলাম, 2.5 বছর আগে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে এবং স্বৈরাচারের পতন হবার পরে এই খুনি স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, দেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, প্রতিটি সেক্টরের
মেরামত প্রয়োজন, এবং মেরামত করতে হলে একটি পরিকল্পনা প্রয়োজন, একটি গাইডলাইন প্রয়োজন, পলিসি প্রয়োজন। সেটি আমরা জনগণের সামনে সেদিন উপস্থাপন করেছিলাম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।